আমার জীবনে ঘটে 2004-05 দিকে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে। তা আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজন মিলে ঠিক করি যে আমরা 3-4 দিনের জন্য কক্সবাজার বেড়াতে যাব। তো কোনো কিছু ঠিক ছিল না, হুট করে প্ল্যান করা যে যাব। তো কোথায় উঠবো, কি করব, তারও কোনো ঠিক ছিল না। তো যাই হোক, তো আমরা প্ল্যান করি যে আমরা রাতের ট্রেনে চিটাগংয়ে যাব। সকালে চিটাগং পৌঁছে ওখানে আমার এক আত্মীয়ের বাসায় কিছুক্ষণ থেকে দুপুরের বাস ধরে আমরা কক্সবাজার যাব, এবং দিনের আলো থাকতে থাকতে যাতে কক্সবাজার পৌঁছে যাতে আমরা একটা দেখে শুনে একটা কোন রকম একটা হোটেলে উঠবো। তো এটাই ছিল প্ল্যান, যে কথা সে কাজ। তো আমরা রাতের ট্রেনে উঠে গেলাম চিটাগং এর উদ্দেশ্যে। তো ভোরে ওখানে পৌঁছে আমার আত্মীয়ের বাসায় উঠলাম। তো ওখান থেকে বের হতে হতে একটু দেরি হয়ে যায়, বিকাল হয়ে যায় কক্সবাজারের বাসে উঠতে উঠতে। তো বাস যখন কক্সবাজারে পৌঁছায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো বাসের কন্ডাক্টর আমাদেরকে বলতেছে যে আপনারা কোথায় নামবেন। তো যেহেতু আমরা চিনি না, যাই না, ফার্স্ট টাইম একা একা কক্সবাজার আসছি, তো আমরা বলতেছি যে আমাদেরকে একদম লাস্ট স্টপে নামাই দেন। কারণ তখন মনে করছিলাম যে লাস্ট স্টপটাই হবে হয়তো ওই কক্সবাজারের মেইন যেই বিচটা, যেখানে আপনার মার্কেট হোটেল গুলো আছে। তো আস্তে আস্তে একে একে সব যাত্রী বাস থেকে নেমে গেল। তো লাস্টে যে বাস স্টপে আসলাম, দেখি বেশ শুনশান অন্ধকার একটা জায়গা। আমরা বললাম যে এটা কোথায় আসছেন? তো বাসের কন্ডাক্টর বলছে কেন, এটাই তো আমাদের লাস্ট স্টপ, এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে চলে যাব। তো আমাদেরকে ওখানেই নামাই দিল। তো নেমে দেখি যে আশেপাশে কোনো দোকানপাট দেখি না, একটু অন্ধকার, এবং ওখানে আমি আর আমার ফ্রেন্ড ছাড়া, আমরা দুজন ছাড়া কেউ নাই। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কি করবি, এখানে তো কিছু দেখতেছি না। তো বলে আচ্ছা চল একটু হাঁটি, কিছু দূর গিয়ে দেখি যে কোনো দোকানপাট পাওয়া যায় কিনা, তো বা কোনো রিক্সা পাওয়া যায় কিনা। তো যেই কথা সেই কাজ। তো আমাদের হাতে ছোট ছোট দুটো সুটকেস ছিল, তো ওটা হাতে নিয়ে আমরা হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে রাস্তার পাশে একটা রিক্সা দাঁড়ায় আছে, আর রিক্সার উপরে একটা মধ্যবয়স্ক একটা লোক বসা। তো আমরা গিয়ে বললাম যে এই আমরা হোটেল পাড়ায় যাবে। তো রিক্সা বলে ওঠেন। তো আমরা উঠলাম রিক্সায়। তো রিক্সা চলতেছে। তো রিক্সাওয়ালা বলতেছে যে কোন হোটেলে উঠবেন। বললাম যে আপনাকে হোটেল পাড়ায় নিয়ে যান, ওখানে গিয়ে দেখবো কোন হোটেলে। তো পরে সে বলতেছে যে না, আমার একটা পরিচিত হোটেল আছে, ওখানে আপনারা ভালো দাম পাবেন, নতুন হোটেল এবং অনেক সস্তা। তো আমি পরে ফ্রেন্ডের দিকে তাকায় দেখলাম যে ও একটু সম্মতি দেওয়ার মতো একটু ভাব। তাহলে আচ্ছা ঠিক আছে চলেন, ওখানেই চলেন। তাহলে যেহেতু রাত হয়ে গেছে, আমাদের একটা হোটেলে উঠতেই হবে, এনিহাও অচেনা একটা শহরে আসছি। যাই হোক, তো রিক্সাওয়ালা রিক্সা চালায় যাচ্ছিল। তো আমি রাস্তাটা একটু বিবরণ দেই। আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেখানে কোনো ল্যাম্প পোস্ট ছিল না, অন্ধকার একটা রাস্তা। হাউএভার আমরা আমাদের বাম পাশে রিক্সা যাচ্ছিল, যখন বাম পাশে একটু ঝাউবনের ফাঁকে আমরা সমুদ্র দেখছিলাম, যে সমুদ্র দেখা যাচ্ছে ওই রাস্তা থেকে। তো আমরা খুব এক্সাইটেড যে ফাইনালি এত দূর এসে সমুদ্র দেখা হলো। তো খুশি মনেই আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। তো রিক্সা ওই সমুদ্রের পাড় ধরে রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় 15-20 মিনিট যাওয়ার পরে সে একটা রাইট টার্ন নেয়। রাইট টার্ন নিয়ে একটা গলির ভিতর ঢোকে। তো গলির ভেতর ঢোকার একটু পরেই সে একটা বিল্ডিং এর গেটের সামনে এসে থামে, বলে যে এটাই হোটেল। আমরা দেখি যে বেশ নতুন একটা বিল্ডিং, সামনে একটা মেইন গেটটাও নতুন, চকচক করছে। হোটেলে কোনো নাম বা নেম প্লেট কিছু ছিল না। তো
রিক্সাওয়ালাটা ওই গেটটা খুলে রিক্সা নিয়ে ভিতরে ঢুকে সামনে একটা বিল্ডিং, আপনার 4 তলা বিল্ডিং এর মতো, ওখানে নিচে আপনার রিক্সাটা রাখে। তো আমরা নামার পরে ওকে ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমরা রিসেপশনে গেলাম। গিয়ে দেখি যে আশেপাশে কোনো লোকজন নেই। তো ওখানে শুধু একটা লোক ফ্রন্ট ডেস্কে বসা, স্যান্ডো গেঞ্জি পরা, খুবই আনপ্রফেশনাল, খুবই ক্যাজুয়াল। আমরা বললাম, ভাই আপনার এখানে রুম হবে? তো লোকটা আমাদের দিকে তাকায়, একটু অবাক, মনে হলো যে একটু অবাক হয়ে গেল আমাদের দিকে তাকায়। তো বলতেছে যে আপনারা কয় রাত থাকবেন? বললাম যে আমরা 2 রাত থাকবো, রুম আছে নাকি? তো সে বলতেছে যে হ্যাঁ আছে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আগে আমাদের রুম দেখান, তারপরে আমরা ঠিক করি যে কেমন, আগে রুমটা দেখে নিই, আর ভাড়া কত এগুলো আগে আপনারা জানান। তো সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে রুম দেখে নেন, তারপরে ভাড়া নিয়ে আমরা কথা বলবো। তো সে বের হয়ে বলতেছে যে আসেন, এলিভেটরের দিকে নিয়ে গেল। তো বলতেছে যে আপনারা আপনাদের লাগেজ রেখে আসেন। হ্যাঁ, লাগেজ নিয়ে খামোখা টানাটানি করবেন, লাগেজটা রেখে আসেন। তা আমি আমার ফ্রেন্ড দিকে তাকালাম। ও ও বলতেছে যে না না না, লাগেজ রাখবো না, লাগেজ আমাদের সাথেই থাকবে। তো অলরেডি আমরা ওই লোককে দেখে অলরেডি একটু ম্যাচ খারাপ হয়ে গেছি, যে কি ব্যাপার, হোটেলে আসলাম, এখানে হোটেলে কোনো লোকজন নাই, যে বসা সে আবার জামা কাপড় ঠিক মতো গায়ে নাই, কোথায় আসলাম এটা। তো এখন যাই হোক, তো সে আমাদেরকে এলিভেটরে করে উপরে নিয়ে গেল রুম দেখানোর জন্য। আমরা 3rd ফ্লোরে আমরা নামার পরে সে একটা রুমের দরজা খুলে বলে কি যে আপনাদের রুমটা ভিতরের, এই রুমের ভিতর দিয়ে গিয়ে আরেকটা দরজা আছে, ওই দরজার ভিতরের যে রুম, সেই রুমটা হচ্ছে গিয়ে আমাদেরকে দিবে। তো এটা শুনে আমরা দুজনেই খুব খটকা লাগলো, কি ব্যাপার, রুমের ভিতর রুম, এটা আবার কি? যাই হোক, তো সে রুমে নক করে রুমের দরজা খোলে। তো দরজা খোলার পর আমরা ভিতরে উঁকি মেরে দেখি যে ওই রুমের মধ্যে একটা ফ্যামিলি বসা, তার একটা মধ্যবয়স্ক একজন লোক, একটা মহিলা, আর 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে। এরা বিছানার উপর বসা, তিনজনই আমাদের দিকে তাকায় আছে, এবং এক দৃষ্টিতে তাকায় আছে তিনজনই, কেউ কোনো কথা বলতেছে না, আমাদের দিকে জাস্ট ঠায় তাকায় আছে। এখন ওই রিসেপশনের লোকটা বলতেছে যে ওই ভিতরের রুমে যান, ওই রুমের ভিতরে হচ্ছে গিয়ে আপনাদের রুমটা। তা এখন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়, দুজনে কেউই ইচ্ছা করতেছে না যে এই রুমের ভিতর দিয়ে যাবো, এখানে একটা ফ্যামিলি বসা, সবাই তাকায় আছে। এর ভিতরে আবার আরেকটা রুম, ওই রুমটা হবে হচ্ছে আমাদের, মানে অলরেডি একটা নেগেটিভ একটা ভাইব পাওয়া শুরু করতেছিলাম যে সামথিং ইজ ইন রাইট। তো আমার ফ্রেন্ড বলে কি যে তুই গিয়ে ভিতরে দেখায়, আমি বাইরে দাঁড়াই। তো এখন ওই কেয়ারটাকে বলতেছে যে না, আপনারা দুজনেই যান, সমস্যা কি, দুজনেই দেখে আসেন। তো আমার ফ্রেন্ড বলে যে না, আমাকে বলতেছে যে তুই গিয়ে একটু দেখে। তো আমি রুমের ভিতরে ঢুকি, ঢোকার পর যখন বেডটা ক্রস করে আমি এদিকে আসি, দেখি যে ওই যে ফ্যামিলিটা রুমের ভিতরে বসা, এরা ঘুরে আমার দিকে তাকায় আছে, মানে ওদের চোখ আমাকে ফলো করতেছে। তো আমি ওই রুমটা ক্রস করে ওই পাশে যে ডোরটা, আরেকটা রুমের যে ডোরটা খুলে আমি জাস্ট ভিতরে একটু উকি মেরে দেখি যে নর্মাল পরিপাটি একটা রুম, একটা বেড, একটা ডেস্ক আছে, আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। তো আমি আর রুমের ভিতরে আমি আর ঢুকি না, তো আমি জাস্ট মাথাটা ঢুকে একটু উকি মেরে, লাইট জ্বালায় একটু উকি মেরে আমি জাস্ট দেখে আমি বের হয়ে আসি। তো বের হয়ে এসে আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজনেই ওই রুম থেকে বের হয়ে আমরা হোটেলের করিডোরে এসে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে তখন
ওই যে রিসেপশনিস্ট সে বলতেছে যে আপনাদের কি রুম পছন্দ হয়েছে, আপনারা কি এখনই উঠবেন? আমরা বলতেছি যে আপনার রুমের ভাড়া কত? তো সে তখন বলতেছে ভাড়া 150 টাকা, কিন্তু আপনারা বললে এটা 100 টাকায়, আপনারা যদি 2 রাত থাকেন তাহলে 100 টাকা, আপনারা 200 টাকা দেবেন। তখন আরো একটু সন্দেহ হয় আমাদের যে লাইক নতুন একটা বিল্ডিং, নতুন হোটেল, 100 টাকা পার নাইট, ইটস টু চিপ। আই মিন, আমরা অন্য অন্য ফ্রেন্ডরা যারা কক্সবাজার এসে ঘুরে গেছে, তো ওরা বলছে 200-300 টাকার নিচে হোটেলের রুম পাওয়া যায় না, তাও পুরোনো হোটেল গুলো। তো সেখানে সে এত কমে দিতে চাচ্ছে, তো তখন একটু সন্দেহ হয়। তো আমি আমার ফ্রেন্ডের কানে কানে বলি যে নিচে চল, নিচে গিয়ে একটু কথা বলি। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিচে চলেন, নিচে গিয়ে আমরা ডিসাইড করি যে আমরা থাকবো বুকের উপরে। তো তখনই ওই রিসেপশনিস্ট বলতেছে যে আমাদের কেয়ারটেকার আছে, সে আপনাদের লাগেজ নিয়ে রুমে সেট করে দিবে, আপনারা নিচে চলেন, গিয়ে আমরা আপনার রুমটা বুকিং দিয়ে দিব। তো তখন দেখি যে সিঁড়ি দিয়ে বেশ দারোয়ানের ড্রেস পরা একটা লোক সে সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের লাগেজ উঠানোর জন্য আসতেছে। তো যেই ড্রেস পরা লোকটা, তাকে দেখে আমার মনে হচ্ছে লোককে আমি কোথায় যেন দেখছি। তো চেহারাটা চেনা চেনা লাগতেছে। তো তাকে আর আমরা আপনাদের লাগেছে, আমরা বলছি যে না, আগে নিচে চলেন, আমরা নিচে গিয়ে করি, নিচে গিয়ে কথা বলি। তখন সে আমাকে বলতেছে, ওই রিসেপশনিস্ট বলতেছে যে না, আপনারা তো রুম দেখে ফেলছেন, আপনাদেরকে তো এখন উঠতেই হবে। সে ইনসিস্ট করা শুরু করছে। তখনই আমার ম্যাচ গরম হয়ে যায়। আমি তখন তার সাথে তর্কাতর্কি শুরু, কি বলেন, আমরা তো আসছি রুম দেখতে, রুম দেখা মানে তো আর রুম ভাড়া করাটা। তো এরকম কথা, মানে তার সাথে একটা দুটা কথা হইতেছে, কথা চালাচালি করতেছি। তখনই আমার হঠাৎ খেয়াল হলো যে আরে, এই যে কেয়ারটেকারের পোশাক পরা যে লোকটা, এটাই তো আমাদের সে রিক্সাওয়ালা ছিল যে আমাদেরকে নিয়ে আসছে। তখন আমার ফ্রেন্ড আমাকে আবার কানে কানে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, চলো এতে বের হই। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা লিফটে করে আপনারা যান, আমরা আসতেছি, একটু কথা বলে নিই ওর ফ্রেন্ডের সাথে। সেই লোকটা নাচরবান্ধা হয়ে গেছে, আমাদেরকে রুমে ঢুকে চাপে। আর ওইদিকে যে রুমের ভিতরে যে ফ্যামিলিটা ছিল, এরা দরজা খুলে আমাদের দিয়ে তাকায় আছে। তারা 3 জনই, মা, বাবা এবং 7-8 বছরের বাচ্চাটা। এবং এরা কেউ কারোর সাথে কথা বলতেছে না, এরা ঠায় আমাদের দিয়ে তাকায় আছে। তখন আমরা লাগেজ হাতে নিয়ে আমি তখন আমার ফ্রেন্ডকে বলে চল নিচে চল। তো ওরা বলতেছে যে কি আপনার রুমে উঠবেন না, এই না সেই না। তখন আমরা বলতেছি আসেন নিচে আসেন, বলে আমরা সিঁড়িতে নামা শুরু করছি। তো তখনই আমি আমার ফ্রেন্ডকে বলি যে দেখছো ওই কেয়ারটেকারটা কিন্তু ওই রিক্সাওয়ালাটি যে আমাদেরকে নিয়ে এসেছিল। তো তখন আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত ভালো লাগতেছে না, মনে হইতেছে সামথিংস রং, চল আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা সিঁড়ি দিয়ে যখন লাস্ট, মানে আমরা 3 তলায় ছিলাম, তো যখন 2 তলা পর্যন্ত নেমে লাস্টের কয়েকটা ধাপ বাকি, তখনই দেখি যে হঠাৎ বিল্ডিং এর পাওয়ার চলে গেল। তখন আমার প্রচন্ড ভয় লাগে যে কি হইতেছে, এরকম কেন হচ্ছে। আমি তখন আমার ফ্রেন্ডকে বলি যে চলো নিচে দাঁড়াবো না, হোটেল থেকে বের হয়ে যাই। তো পাওয়ার চলে গেছে। তো আমরা যখন সিঁড়িতে নামছি, সিঁড়িতে নামার পর সিঁড়ি থেকে বের হয়ে আমি আসলে বুঝতেছিলাম না যে কোন দিকে মেইন ডোরটা ছিল, কারণ আমরা ওঠার সময় তো আমরা এলিভেটর দিয়ে উঠি। তো সিঁড়িতে নামার পরে আমি বুঝতেছিলাম না যে আসলে ফ্রন্ট ডেস্কটা কোন দিকে ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে দেখ, অন্ধকারে হারা যাস না, তুই ইয়ে কর, চল আমরা সামনের দিকে আগাই, যেদিকে আলো পাই ওদিকে যাই। হ্যাঁ, তো তখন তো এত ফ্ল্যাশ লাইট কিছু ছিল না আমাদের সেলফোনে। তো আমরা আসলে মোটামুটি অন্ধকারের মধ্যেই হাতড়াহাতড়ি করতেছিলাম যে কিভাবে বের হবো। এখন
তো তখন আমার ফ্রেন্ড বলে ওই যে যে ওইদিকে আলো দেখা যাচ্ছে ওইদিক চল। তো আমরা ওইদিকে হাঁটা দিই এবং হাঁটা দেওয়ার সময় আহ, একটু আগাতে গিয়ে আমি একটা জায়গায় একটু বাড়ি খাই। তো বাড়ি খাওয়ার পরে তখন অন্ধকারে আমি হাতে হাতে যেখানে বাড়ি খেলাম সেখানে মনে হলো যে ওটা ফ্রন্ট ডেস্কই ছিল। আর বাইরে খুব খুটখুটে অন্ধকার, একটু কোনো চোখে কোনো আলোই দেখা যাচ্ছিল না। তখন আমার ফ্রেন্ড আবার এক পাশ থেকে বলতেছে এই তো আমি মেইন ডোর পাইছি। তো আমি বলছি কি চলো বের হই এখান থেকে। তো আমি আমার ফ্রেন্ডের ভয়েস ফলো করে আমরা ওখান থেকে বের হলাম। তো ও যখন গেট খুলে বের হলো, বের হওয়ার পরে আমরা দুজনই অনেক বড় রকমের একটা শক খেলাম। এবং এখন আমার ফ্রেন্ড বলতেছে আমরা কি এখানেই আসছি? আহ, আমি আশেপাশে তাকায় দেখি যে সব জায়গা অন্ধকার। আর মানে মিলছে না যে আমরা যেইটা দেখে আমরা হোটেলে ঢুকলাম, হোটেল থেকে বের হওয়ার পর চোখের সামনে অন্য অন্য জিনিস দেখতেছি। তো তখন আমরা ওই হোটেলের এন্ট্রান্স থেকে একটু সামনে আগে এসে মেইন গেটের দিকে যাব। মেইন গেটের দিকে তখন আমি আমি মেইন গেটটা ধরে আমি ওটা ওপেন করতে নেই। এবং তখন দেখি যে মেইন গেটটা অনেক পুরনো জং ধরা। আমার কাছে মনে হলো যে এটা এটা এত পুরনো জং ধরা হবে কেন? কারণ আমরা ঢোকার সময় তো দেখলাম যে ব্র্যান্ড নিউ বিল্ডিং, ব্র্যান্ড নিউ গেট, সব চকচক করতেছে। কিন্তু মেইন ডোর যখন আমি হাত ধরে খোলার চেষ্টা করতেছি তখন দেখি যে জং ধরা এবং পুরনো, মানে কোনো কিছু মেক সেন্স করতেছে না। তো আমি গেট খুলে আমি আমার ফ্রেন্ডকে বলি তুই বের হ, আমি বের হচ্ছি। তো ও বের হয়ে যায় মেইন গেট দিয়ে। তো আমি যখন হব তখন আমি একটু ঘুরে আমি পিছনে তাকানোর পর যেটা দেখলাম, আমি আসলে ওটার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি যে আমরা যে বিল্ডিং থেকে বের হয়েছি সেটা আসলে কোনো চারতলা হোটেল বিল্ডিং ছিল না, এবং ওটা কোনো নতুন কোনো কনস্ট্রাকশনও ছিল না। এটা একটা পুরনো একটা ভাঙাচোরা একটা বাড়ি, এবং পুরনো বলতে বেশ পুরনো, যে জায়গায় জায়গায় ইট বের হয়ে আসছে, প্লাস্টার খসে পড়ছে, এর একটা বাড়ি। এবং ঠিক যেই জায়গা থেকে, যেই ডোর থেকে হোটেলের মেইন এন্ট্রান্স থেকে আমরা বের হয়ে আসছি, সেখানে ওই কেয়ারটেকারটা দাঁড়ায় আমাদের দিকে তাকায় ছিল। আমি আমার ফ্রেন্ডের দিকে তাকায় আমি বলতেছি তোরতে। তো এটা বলেই আমার হাতে যে লাগেজটা ছিল এটা আমি দুই হাতে জড়ায় ধরে আমি দৌড়ানো শুরু করি। এবং আবার কথা শুনে আমার ফ্রেন্ডও আমার পাশে ও দৌড়ানো শুরু করে। এবং দুজনেই আমরা এত ভয় পাই, প্রচন্ড ভয় পাচ্ছিলাম, এবং কেউই আমরা পিছনের দিকে তাকানোর সাহস করতে পারতেছিলাম না। তো আমরা দৌড়াই, আমরা গলি থেকে বের হয়ে আসি। বের হয়ে যেই মেইন রোডে এসে পড়ি, ওখানে যেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল যেখান থেকে আমরা আসছিলাম তা সেদিকে আমরা দৌড়ানো শুরু করি। এবং রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নাই, অন্ধকার। এবং আমরা দৌড়াতে থাকি এবং জানি না কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম। একটা সময় দেখি অন্য পাশ থেকে একটা হেডলাইটের আলো আসতেছে। তো কাছাকাছি আসার পর দেখি যে একটা টেম্পো। তো আমরা হাত উঁচা করে হাত নেড়ে নেড়ে ওই টেম্পোটাকে থামাই এবং ওখানে ওই লোকরা বলি যে ভাই আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আসলে প্রচন্ড ভয় পাইছি, আমরা একটা জায়গা থেকে বের হয়ে আসছি। তখন টেম্পোলা বলতেছে কি হয়েছে ভাই? আমি বলছি যে আপনি আমাদেরকে কি একটু হেল্প করতে পারেন, যে আমাদেরকে একটু কাছাকাছি কোনো লোকালয়ে আমাদেরকে নিয়ে যান। তখন বলতেছে যে লোকালয় বলতে কোথায় যাবেন? আমি বলছি যে আমরা তো আসছি ঢাকা থেকে, আমরা হোটেলে উঠবো, তো আমাদেরকে কাছাকাছি ওই কোনো লোকালয়ে নিয়ে যান, ওই বিচের পাড়ে যে হোটেল পাড়া আছে আমরা ওখানে যাব, আমাদেরকে ওখানে নিয়ে যান। তখন সে বলতেছে যে আচ্ছা উঠেন, কিন্তু ওটা তো অনেক দূর হবে। আমি বলছি দূর মানে? পরে বলতেছে যে না আপনাদের তো ওখানে বিচে যেতে হবে। তো আমি তখন বলতেছি কেন, আমরা তো বিচের পাড়েই তো আছি। কারণ আসার সময় মানে আমার মনে আছে আসার সময় রিক্সা দিয়ে আসার সময় আমরা আমাদের বাম পাশে সাগর দেখতে পাচ্ছিলাম। তো পরে কথা না বাড়ায় আমরা টেম্পোতে উঠি, টেম্পোটা খালি ছিল।
তো সে বলতেছে যে আপনারা তো বিচ থেকে অনেক দূরে, এখন আপনারা তো অনেক শহরেরই বাইরে অনেক দূরে আছেন, তো এখান থেকে তো আপনাদের ওই আবার বিচে ব্যাক করতে হবে। বলছে ভাই যা করতে হবে আপনার করেন, আমাদেরকে জাস্ট বিচে পাড়ে হোটেল পাড়ায় নিয়ে যান। এবং লোকটা বলে যে হ্যাঁ একটু একটু দূর আছে, তা আপনারা একটু ভাড়া বেশি দিতে হবে, আমার তো আজকে আমার ট্রিপ শেষ। আমি বলছি যে ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি যত টাকা লাগিয়ে দিব আপনি যান। পরে সে বলে আচ্ছা ঠিক আছে। তো সে আমাদেরকে নিয়ে যায়। আমরা বিচ থেকে প্রায় 45 মিনিটস দূরে ছিলাম। সে যখন আমাদেরকে বিচের পাড়ে ওই হোটেল পাড়ায় নিয়ে আসে, আমি ঘড়ি ধরে দেখি যে 45 মিনিটস লাগছে আমাদের ওখানে আসতে। তো ওখানে পৌঁছানোর পর আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনার কথা না বাড়ায় আমরা সাগরের পাড়ে গিয়ে বসি, বিচে গিয়ে বসি। বসার পর চাই না কতক্ষণ ওখানে শুয়ে বসেছিলাম, বাট কেউ কারোর সাথে কথা বলতেছিলাম না। অনেকক্ষণ পরে যখন একটু একটু সেন্স ফিরে আসলো, তখন আমি বললাম যে এটা কি হলো। তখন আমার ফ্রেন্ড বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমি বাসায় ঢাকায় ব্যাক করবো। বলছি অ্যাটলিস্ট রাতটা তো কোথাও থাকতে হবে। অলরেডি তখন রাত 10টা 11টা বেজে গেছে। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চল একটা হোটেল নিয়ে আমরা রাতটুকু কাটাই, পরদিন আমরা চলে যাই। তো আমাদের ট্রিপের মজাটা একদম মাটি হয়ে গেছে, আমরা যা এক্সপিরিয়েন্স করছি এটার পরে। তো যাই হোক, ওখানেই আমরা পিছে পাড়ে একটা হোটেল এক রাতের জন্য ভাড়া করি এবং পরদিন দুপুরে আমরা বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে আসি। তো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ এটি শেয়ার করার জন্য। অনেক ভালো থাকবেন এবং আপনার লিসেনারদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি সাইফুল ইসলাম, বর্তমানে ঢাকার খিলক্ষেত বসবাস করছি। আজকে আমি কোনো গল্প শেয়ার করব না, আমি একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি শুরু করার পূর্বে শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনাটির কিছু কিছু অংশে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ঘটনাটি আজ থেকে 57 বছর পূর্বের আমার বাবার সাথে ঘটে যাওয়া। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমাদের গ্রামের মুরব্বীরা সবাই জানে। আমি রিকালেকশন করেছি আমার এক শ্রদ্ধেয় বড় চাচার কাছ থেকে। আমার আব্বু যখন জন্মগ্রহণ করে তখন বিকাল প্রায় আনুমানিক 4টা থেকে 5টা হবে। জন্মের পর থেকে একটা সমস্যা দেখা দিয়েছিল যে আমার বাবা তখন তার মায়ের দুধ পান করছিল না, শুধু চিৎকার করছিল। এরকম করে প্রায় রাতের 8টা থেকে 9টা পর্যন্ত বেজে যায়। তখন পাড়ার সবাই বলে বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, তুমি বরং এক কাজ করতে পারো, আমাদের বড় মসজিদ থেকে ওই বড় মসজিদের হুজুরের কাছ থেকে তুমি একটা তাবিজ আনতে পারো। রাসেল ভাই, বলে রাখা ভালো, আজ থেকে 50 থেকে 60 বছর পূর্বে মানুষের আস্থা এবং ভরসার জায়গা কিন্তু ছিল হুজুর, কবিরাজ। মানুষ কিন্তু প্রথমত হুজুর বা কবিরাজের কাছে চিকিৎসা নিত। পরবর্তীতে যখন বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে যেত তখন ডাক্তারের শরণাপন্ন হতো। বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার এবং কবিরাজরাই মানুষের চিকিৎসা দিয়ে থাকতো। তো সবার কথা অনুযায়ী আমার দাদা আমাদের গ্রামের বড় যে মসজিদ, সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে, সেই মসজিদে হুজুরের কাছে যায় তাবিজ জানার জন্য। তো হুজুরের কাছে যখন যায়, যেতে যেতে প্রায় তখন রাতের আনুমানিক 11টা বেজে যায়। তো যাওয়ার পর হুজুরের কাছে সব বিস্তারিত ঘটনা বলে যে জন্মগ্রহণ করার পর থেকে সে চিৎকার করছে এবং মায়ের বুকের দুধ পান করছে না। তো হুজুর সম্পূর্ণ ঘটনাটি শুনে আমার দাদাকে একটা তাবিজ দেন। দেওয়ার পরে বলে যে তাবিজটা তোমাকে নিয়ে যেতে হবে, কিন্তু নেওয়ার সময় দেখবা যখন যদি তোমাকে কেউ পিছন থেকে ডাক দেয় বা কোনো ডিস্টার্ব করে বা কোনো কারণে বাধাগ্রস্ত করতে চায় তোমাকে, তুমি কিন্তু কোনো ক্রমে পিছন দিকে তাকাতে পারবে না। আর যদি কোনো কারণে তুমি তাবিজটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু সেটা আমার আয়ত্তের বাইরে চলে যাবে, পরবর্তীতে আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। লোকমুখে প্রচলিত আছে আমার দাদা খুব শক্তিশালী এবং সাহসী মানুষ ছিল।
2 থেকে 3 জনের কাজ উনি নিজে একাই করতে পারতো। যদিও আমার দাদাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। বলে রাখা ভালো, আমার দাদা হুজুরের কাছে যাওয়ার সময় একটা লাঠি নিয়ে গিয়েছিল, যেটা সবসময় ওনার সাথেই থাকতো। তাবিজ নিয়ে মসজিদ থেকে রওনা হতে হতে প্রায় রাত্রে আনুমানিক 12টা বেজে যায়। তখন আমার দাদা ভাবলো, রাস্তা দিয়ে না গিয়ে যদি আমি শর্টকাটে যাই, মানে যদি জমির মাঝখান দিয়ে যাই, হয়তো আমার সময় অনেকটাই সেভ হবে। তো তারপর আমার দাদা তাবিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর যখন মাঝ বরাবর যখন আসলো, বাড়ি এবং মসজিদের মাঝ বরাবর, তখন পিছন দিক থেকে অনেক কোলাহল, চিৎকার চেঁচামেচি, অনেক কোলাহল শুরু হলো। তো হুজুরের কথা অনুযায়ী দাদা পিছনের দিকে তাকান না, তো সামনের দিকে হাঁটতে থাকেন। তখন এক পর্যায়ে পিছন থেকে পরিচিত একজন লোক দাদাকে ডাক দেয়, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তখন আমার দাদা ভাবলো, যাক, পরিচিত একজন তাহলে পাওয়া গেল। যখনই দাদা পিছনের দিকে তাকায়, তখন দেখে যে যিনি ডাক দিয়েছেন তিনি আসলে তার পরিচিত কেউ না, একটা অবয়ব। তো ওই অবয়বটার পাশে আরো অনেকগুলো অবয়ব ধীরে ধীরে মিলিত হচ্ছিল। তো এক পর্যায়ে ওরা আমার দাদাকে অ্যাটাক করে। তো আমার দাদা যেহেতু খুব সাহসী মানুষ ছিল, সেও তাদের সাথে এক প্রকার মানে ঝগড়া কি বলবো, ধস্তাধস্তিতে লিপ্ত হয়। যদিও ওরা অনেক সুপার ন্যাচারাল, ওদের সাথে তো আর যুদ্ধ করে পারা যায় না। শেষ পর্যন্ত আমার দাদা জীবন বাঁচানোর তাগিদে বাড়ির দিকে ভো দৌড় দেয় এবং বাড়িতে এসে চিৎকার দিয়ে বাড়ির উঠোনে বেহুশ হয়ে পড়ে যায়। পরবর্তীতে বাড়ির সবাই দাদার মাথায় পানি ঢেলে দাদাকে হুঁশ ফেরান এবং সমস্ত ঘটনা জানতে চান। তো আমার দাদা সম্পূর্ণ ঘটনা সবাইকে বলে এবং তাড়াহুড়া করে লঙ্গির গিট যেখানে আমরা বাঁধি সেখানে তাবিজটা খোঁজার চেষ্টা করে। কিন্তু উনি দেখতে পান যে লঙ্গির গিট যেখানে আছে সেখানেই আছে, সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু তাবিজটা আর পাওয়া যাচ্ছিল না। ওইদিকে আমার আব্বুর অবস্থা আগে যা ছিল তাই, চিৎকার চেঁচামেচি, মায়ের দুধ পান করছে না, এভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন যখন আবার হুজুরের কাছে যাওয়া হয়, হুজুর তখন বলে, আমার পক্ষে কিছু আর করা সম্ভব না, তোমার বাচ্চাকে হয়তো অন্য কোনো কিছু আসর করেছে, সেটা আমার পক্ষে কোনো সমাধান দেওয়া সম্ভব না। তো তিনি অন্য একটা হুজুরের ঠিকানা দেন, বলেন যে ওই হুজুরের কাছ থেকে তোমরা সেবা নিতে পারো বা চিকিৎসা নিতে পারো। তো যে বলা সেই কাজ, সে হুজুরের কাছে চলে যায়। সেই হুজুর বাড়িতে আসে। বাড়িতে আসার পর বাচ্চাকে দেখার পর তিনিও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে যে এই বাচ্চার চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না। তো আমি একটা কাজ করতে পারি, যে বাড়িটা আমি বন্ধ করে দিয়ে যেতে পারি। তো এর পরবর্তীতে আমি অন্য একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, হয়তো তিনি কিছু একটা করতে পারে। তো তিনি বাড়ির চারদিকে বন্ধ করে দিয়ে যায়। তো যে হুজুরের ঠিকানা দেন সেই হুজুরের বাড়ি ছিল অনেকটাই দূরে, প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে। তো তৎকালীন সময়ে তো যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না, তো ওই দিন আর যাওয়া সম্ভব হয়নি। তো বাড়ি যেহেতু বন্ধ করে দিয়ে গিয়েছে, তো ওইদিকে আশ্বস্ত ছিল যে হয়তো অন্য কোনো কিছু বাচ্চাকে নিয়ে যেতে পারবে না অথবা অ্যাটাক করতে পারবে না। কিন্তু সিমটম কিন্তু আগের গুলোই ছিল, মায়ের দুধ পান করছে না এবং চিৎকার থামছেই না। তো পরের দিন ওই হুজুরকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করেন। তো বাড়িতে আসার পরেই বাড়িতে উঠানো পা রাখার পরে হুজুর বলে যে এখানে অনেক বড় ধরনের কোনো একটা সমস্যা হয়েছে, তো দেখি চিকিৎসা করা যায় কিনা। তো বাচ্চাকে দেখার পর আমার দাদা দাদিকে বলে, আপনারা আসলে কি বলবো, বলতে গেলে আপনারা খুব কষ্ট পাবেন। আপনারা যে বাচ্চাটা এখন দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটা কিন্তু আপনাদের না, সেটা জিনের বাচ্চা। আপনাদের বাচ্চাকে ওরা জন্মগ্রহণ করার পরেই নিয়ে গিয়েছে। এখন যে বাচ্চাটা আপনাদের কাছে আছে সেটা আপনাদের কাছে থাকবে না, যে কোনো মুহূর্তে ওরা এটা নিয়ে যাবে। এ কথা শোনার পর হুজুরের কথা কেউ বিশ্বাস করতে চায় না। তো হুজুর না প্রমাণস্বরূপ হাত পা বা বিভিন্ন কিভাবে যেন মাপযোগ করে প্রমাণ দেয় যে আসলে সেটা মানুষের বাচ্চা না। আর বলা হয় যে যদি মানুষের বাচ্চা হতো তাহলে এতক্ষণে সে না খেয়ে থাকতে পারতো না, কিছু না কিছু সে একটা মুখে দিত। একজন জিনের বাচ্চা হিসেবে সে মানুষের দুধ পান করবে না। তো আমি একটা সমাধান দিতে পারি, এটা খুব রিস্কি হয়ে যাবে। যদি আপনারা চান, হয়তো আপনাদের বাচ্চা যদি আল্লাহ চায় তাহলে ফিরিয়ে দিয়ে যেতে পারে ওরা।
তো হুজুর যে প্রসিডিউরের কথা বলে সেটা অনেকটাই ভয়ঙ্কর। কোনো বাবা মাই সৎ জ্ঞানে তার নিজের বাচ্চা বলেন আর যাই বলেন, নিজের বাচ্চাকে কখনো এরকম ঝুঁকির মুখে ফেলতে চাইবে না। তারপরেও সর্বশেষ চিকিৎসা হিসেবে হুজুরের কথাই তারা মানতে বাধ্য হয়, কেননা সেটা 2 থেকে 3 দিন পার হয়ে গিয়েছিল। তো হুজুরের প্রসিডিউরটা ছিল এরকম যে দোলনার মতো কিছুর মধ্যে একটা করে বাচ্চাকে সন্ধ্যার পর বাঁশঝার, যেটা বলে বাঁশঝার, সেই বাঁশঝারের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসতে হবে। ঝুলিয়ে দিয়ে আসার পর কেউ দরজা জানালা কেউ কোনো কিছু খুলতে পারবে না, বাচ্চা ওই বাঁশঝারের মধ্যে থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত বাচ্চার কান্না থেমে যায় ততক্ষণ পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবে না। তো শেষ পর্যন্ত উপায় না দেখে সেই প্রসিডিউরের দিকে আগায় সবাই। তো সন্ধ্যার দিকে একটা দোলনার মতো করে আমার বাবাকে সেই বাঁশঝাড়ের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসা হয়। তো দর্শকদেরকে, শ্রোতাদেরকে আগে বলেছিলাম এই বিষয়টা আপনাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, তো এটাই ছিল বাস্তব। তো ঝুলিয়ে দিয়ে আসার পর তো আমার দাদি এবং দাদা ওরা তো খুব কান্নাকাটি, যে নিজের বাচ্চা বাঁশঝাড়ের মধ্যে কান্নাকাটি করছে, এটা কিভাবে মেনে নেওয়া আসলে অনেকটা কষ্ট করছিল। তো এভাবে অপেক্ষার প্রহর গুনতে থাকে যে কখন বাচ্চার কান্নার আওয়াজ কমবে। তো কান্নার আওয়াজ তো ওরা শুনতেই পাচ্ছিল ঘর থেকে, কিন্তু হুজুরের নির্দেশ অনুযায়ী, হুজুর বাড়িতেই ছিল, হুজুরের নির্দেশ অনুযায়ী দরজা জানালা কেউ খুলে নেয়। তো আনুমানিক রাত 12টা কি 1টার দিকে হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে যায়। তো হুজুরকে বলা হয় যে এখন তো আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না, এখন কি আমরা বাচ্চাটাকে আনতে পারি কিনা। হুজুর বলে যে হ্যাঁ, এখন আপনারা আনতে পারেন। তো বেঁচে আছে কিনা মরে আছে সেটা যায় না, যদি বেঁচে থাকে তাহলে নিশ্চিত ধরে নেবেন যে আপনাদের বাচ্চাটাকে ওরা ফিরিয়ে দিয়ে গিয়েছে। তো 12টার পরে যখন কান্না থেমে গেল তখন তাড়াহুড়া করে সবাই যায় এখানে, গিয়ে বাচ্চাটাকে নামিয়ে এনে তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটা জীবিত আছে, নড়াচড়া করছে কিন্তু কান্না করছে না। তো যখনই মায়ের কাছে আনা হয় বা মানে আমার দাদির কাছে যখন আনা হয় তখন সে স্বাভাবিক বাচ্চাদের মতোই দুধ পান করতেছে, মানে কোনো কান্নাকাটি করতেছে না, অনেকটাই সুস্থ। তো আমরা সবাই মনে করেছিলাম ঘটনাটা হয়তো এখানে হয়তো শেষ, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। ঘটনাটা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, যেটা আমাদের জীবনের উপর অনেকটা বড় ইম্প্যাক্ট তৈরি করে। আমাদের জীবনের উপর ইম্প্যাক্ট তৈরি করে অনেক বছর পর আমার বাবার শৈশব কৈশোর সব ঠিকভাবে ছিল। তো যখন আমার বাবা যখন বিয়ে করার পর আমার এক বড় বোন হয়, বড় বোন হওয়ার পর থেকে সমস্যাটা দেখা দেয়। সেটা হচ্ছে আমার বাবা হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও প্রায় 1-2 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো 2 বছর পরে উনি আপনি আমাদের বাড়িতে ফিরে আসার পর যখন সবাই জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় ছিলা, কোথায় গেছিলা তোমার বাচ্চা রেখে, তখন আমার বাবা কিছুই বলতে পারে না। তো আবার স্বাভাবিক জীবনযাপন করতেছে। এরকম করার পর আবার 3 বছর পর আবার সে নিখোঁজ হওয়ার পর সেই মুহূর্তে আমি জন্মগ্রহণ করি অবশ্য। তো নিখোঁজ হওয়ার পর আমি জন্মের পর আমি আমার বাবাকে দেখতে পাইনি, হয়তো সবাই যেটা বলে যে আমার বাবা ছিল না আমার পাশে। তো আবার আমার বয়স যখন 3 বছর হয় তখন আবার উনি আবার ফিরে আসার পর তো সবাই বলে যে প্রথমবার এরকম একবার করেছিল, সে এখন আবার এরকম সে নিখোঁজ হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে আসার পর উনি কিছু বলতে পারেন, উনি বলতেছে কই আমি তো কোথাও যাই নাই, আমি তো সকালে ঘর থেকে বের হলাম, আমি আজকে বাসায় আসলাম। ইনফ্যাক্ট আমি যে জন্মগ্রহণ করেছি সেটাও উনি মানে জানে না যে ওনার বাচ্চা জন্মগ্রহণ করেছে, মানে সে অবাক, মানে এই ছেলে কোত্থেকে আসলো ইত্যাদি ইত্যাদি। এভাবেই চলছিল 2 বছর 3 বছর পর পর নিখোঁজ, আবার 1 বছর পরে ফিরে আসা। আমার বয়স এখন 30 বছর, আমি ঢাকাতে একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে জব করছি। তো দুঃখের বিষয় হচ্ছে আজ থেকে 3 বছর আগেও আমার বাবা সে একইভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। তো বাই দিস টাইম আমার মাও মারা যায়। তো বের হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো 1-2 বছর পর হয়তো আবার ফিরে আসবে আগের মতোই, কিন্তু আজকে প্রায় অনেকদিন হয়ে গেল বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় আছি হয়তো সে আবার ফিরে আসবে। নিখোঁজ সংবাদ দিয়েছি আমি পত্রিকায়, হয়তো আগের দিনে পত্রিকার মধ্যে কোনো সংবাদ দেওয়া হতো না, কিন্তু আমি দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তো আপনাদের সবার কাছে দোয়া চাইছি যেন আমি আমার বাবাকে আবার ফিরে পাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন বলছিলাম রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা থেকে।
আসলে আমার থানার নাম হচ্ছে খেতলাল থানা এবং খেতলাল থানার বড়তলা ইউনিয়নের বাসিন্দা আমি। আমি বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী রাজশাহীর একটা কলেজে পড়ি। তারপর অনেকদিন থেকেই ভাবছিলাম আমার এই ঘটনাটি ফুড.কমকে বলি। কেন জানি একটা অলসতার কারণে রেকর্ড করা হচ্ছিল না, আর পাঠানোর তেমন একটা তাড়া হচ্ছিল না। তবে আজকে মনে করলাম একটা গল্প পাঠিয়ে দিই। আসলে গল্প নয়, এটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, আমার দাদার ঘটনা। তো বলে রাখি, আমার দাদা বছর 3 হলো মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা সকলেই দোয়া করবেন আমার দাদার জন্য। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল আমার দাদার জন্মের সময় থেকে। আসলে আমার দাদার যখন জন্ম হয় তখন আমাদের ফ্যামিলিটা অনেক রিচ ছিল। আসলে খুব সম্ভ্রান্ত একটা ফ্যামিলি ছিল, সরকার ফ্যামিলি। তো আমাদের বাড়ি আগে যেখানে ছিল এখন ওখানে নেই, এখন অন্য জায়গায় আমরা উঠে চলে আসছি। সেই বাড়িতে প্রথম দিকে ঘটনা হতো কি, আমার দাদা যখন ছোট ছিল দোলনাতে যখন রাখতো দাদাকে, হয়তো দোলনাতে রাখার পরে কেউ কোনো কাজ করতে গেল, আশেপাশে কেউ নাই, সেই সময় হুট করে এসে দেখা যেত যে দোলনাও নেই, আমার দাদাও নেই। তো অনেক খোঁজাখুঁজি করা হতো আশেপাশে সব জায়গাতে, বাড়িতে কোথায় গেল, দোলনাও নেই, বাচ্চাও নেই, এরকম একটা সিচুয়েশনে। তবে আমাদের বাড়ির পাশে, আগের বাড়ির কথা বলছি যেখানে আমার দাদারা ছিলেন, সেই বাড়ির পাশে খুব ঘন একটা জঙ্গল ছিল। আসলে সেই জঙ্গলটার ভিতরে তেমন কেউ যেত না। অনেক আগের কাহিনী, বুঝতে পারতেছেন, অন্তত 60 বছর আগের মতো হবে। সেই জঙ্গলের ভিতরে বাচ্চার কাঁথার সাউন্ড পাওয়া যেত। সেখানে খোঁজ নিয়ে ভালো করে খুঁজে খুঁজে দেখা যেত যে জঙ্গলের মধ্যে বাঁশঝাড়ের ভিতরে সেই দোলনা সহ সেই শিশুটি, অর্থাৎ আমার দাদা, সেখানে আছে। এইরকম ঘটনাটি অনেক ঘটতো। মাঝে মধ্যেই দেখা যেত যে আমার দাদা সেখানে বাড়িতে দোলনায় রাখা হয়েছে কিন্তু দোলনাতে নাই, জঙ্গলের ভিতরে দোলনা সহ ওখানে দোল খাচ্ছে। তারপরে এর পাশাপাশি আর কিছু ঘটনা ঘটতো। মনে করে ধরেন যে বাড়িতে বাক্সের ভিতরে তো অনেক কাপড় চোপড় সহ বা কাগজপত্র আছে, হুট করে সেখানে আগুন ধরে যেত। সে আগুন ধরে যাওয়ার পরে সেখানে পানি দিলেও সে আগুন লিপ্ত না। এমন সিচুয়েশন হতো যে কাপড় চোপড়ে আগুন সব পানিতে ফালাই দেওয়ার পরে পানিতেও আগুন ধরে যেত। এরকম একটা সিচুয়েশন ছিল। তো যাই হোক, এইরকম কিছু অদ্ভুত কারণ, তখন আসলে অ্যাকচুয়ালি কারণটা জানা যাইতো না। এরকম অদ্ভুত ঘটনার কারণে সেখান থেকে বাড়ি চেঞ্জ করে আমার দাদার বাবারা অন্য জায়গায় নিয়ে এসে বাড়ি করে। এরপর কাহিনী আমি বলি, আমার নিজের চোখে দেখা যায় কাহিনীগুলো। আমার দাদা আসলে আমাকে খুব ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন। আমি আমার দাদাকে খুব মিস করি। আমার দাদা আমাকে অনেক গল্প শোনাতেন। তবে আমাদের নিজের চোখে যে ঘটনাগুলো দেখা, মাঝে মধ্যে দেখা যেত আমাদের বাড়িতে এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর গন্ধ যেটার কথা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই গন্ধটা কিন্তু সব সময় হতো না। ও সরি, একটা কথা আপনাদের বলাই হয়নি। আসলে কথাটা হচ্ছে যে আমার দাদার সঙ্গে একটা পরী ছিল। এই ঘটনাটা জানাজানি হয়েছিল আমার দাদা পরিণত বয়স হওয়ার পরে। সকলেই জানতো যে আমার দাদার সঙ্গে একটা পরী ছিল। তো এই পরীটা যখন আমার দাদার সঙ্গে দেখা করতে আসতো, অর্থাৎ আমাদের বাড়িতে আসতো, ঠিক সেই দিন থেকে প্রায় 2-3 দিন যাবত আমাদের বাড়িতে এত সুন্দর একটা গন্ধ হতো। এবং আমার দাদা যেই ঘরে থাকতো সেই ঘরের গন্ধ তো অনেক সুন্দর গন্ধ। যে কোনো মানুষ আমাদের বাড়িতে আসলেই সেই গন্ধ সে টের পেত এবং বুঝতে পারতো যে আমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল। তো এইরকম অনেক ঘটনা আমার দাদার সঙ্গে ঘটেছিল। আমার দাদা যখন নতুন বিয়ে করেছিল, অর্থাৎ আমার দাদিকে বিয়ে করেছিল, তখন তার শ্বশুর বাড়ির লোকজনেরা অনেক জানতো। আমার দাদা যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যেত, সেখানে ওনার যে শালিকা বা শালা এরকম কেউ আছেন, তারা অনেক সময় বলতো যে দুলা ভাই, আপনার কাছে নাকি পরী আছে, কিছু আমাদের দেখান। তখন আমার দাদা এরকম বলতো যে বল তোরা কি খাবি, এরকম একটা সিচুয়েশন। তখন অনেকে অনেক রকম খাবারের কথা বলতো। আমার দাদা বলতো আচ্ছা তোরা ঘর থেকে বের হয়ে যা। তো ঘর থেকে বের হয়ে যাওয়ার এই 5-10 মিনিটের ভিতর আমার দাদা ঘরের ভিতরে বিভিন্ন রকম খাবারের আয়োজন করতেন।
অনেক সময় দেখা গেছে যে অনেক ফলমূল সেখানে হুট করে জড়ো করছেন, বা পুরো এক গামলা ভর্তি মিষ্টি, অথচ একেবারে গরম মিষ্টি, এইরকম অনেক খাবার নিয়ে তাদেরকে চুমকে দিতেন। তার সকলে আসলে বিশ্বাস করতো যে তাদের কাছে কিছু আছে। তো আরেকটা কাহিনী বলি, যেটা মূল কাহিনী হচ্ছে, সেই পরীটা আসলে আমার দাদাকে অনেক কিছু দিয়েছিলেন। প্রথম দিকে অনেক অর্থ দিয়েছিলেন। অনেক অর্থ দেওয়ার পরে দাদাকে এরকম বলেছিলেন যে 3টা মহিষ কিনতে বলেছিলেন, এবং এই 3টা মহিষের ভিতর একটা মহিষকে জবাই করে গ্রামের সব লোককে খাওয়াতে বলেছিলেন। তো কথা মতো আমার দাদা 3টা মহিষ কিনেছিলেন, কিন্তু মহিষ কেনার পরে আসলে সেই মহিষ দিয়ে হাল চাষ করাতেন এবং মানুষকে খাওয়ানোর এই বিষয়টা জানি না কি কারণে তিনি এড়িয়ে গিয়েছিলেন, খাওয়াতে পারেননি। সেই সময় আসলে আমাদের পরিবারে খুব একটা দুঃসময় নেমে এসেছিল। সেই মহিষ 3টা পর পর মারা যায়, এবং লাস্ট যে মহিষটা ছিল, সেই মহিষ এবং আমার নিজের দাদি একই দিনে মারা গিয়েছিলেন। তারপর থেকে আসলে সেই পরি বলি আর যেটাই বলি, ওনার সঙ্গে আমার দাদার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। তারপর থেকে যখনই সেই পরীটা দেখা করতে আসতো, আমার দাদা খুব কষ্ট পেত। মানে ঘুমের ভিতরে অচেতন অবস্থায় থাকতো, কিন্তু হাত পা সব ছাড়াছাড়ি করতো। আশেপাশে দেয়ালে অনেক সময় পা হাত দিয়ে লাগতো, হাত টাত কেটে যেত। আমরাই যখন দাদার এরকম সিচুয়েশন হয়, আমরাই পাশে বসে হাত পা সব চিপে ধরে নিয়ে থাকি। অথচ বৃদ্ধ একটা লোকের হাত পায়ে যে এত শক্তি হতে পারে, সেটা আসলে আপনাদের বলে বোঝানো পারবো না। আমি নিজে অনেকবার আমার দাদার হাত পায়ে এরকম ভাবে ধরেছিলাম যাতে ছোড়াছুড়ি না করে। তো আরেক দিনের ঘটনা, আমাদের আসলে নতুন একটা বাড়ি করছিল আমার চাচা। বাড়ি করার সময় আসলে গ্রাম অঞ্চলে দেখা যায় এই বাড়ি করার জন্য একটা মিলাদ পড়ানো হয়। আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসছিল। আমরা সেই রাতে সবাই মিলে গল্প সল্প করছিলাম, তো আড্ডা দিচ্ছিলাম। এমন সময় বাইরে থেকে শব্দ আসছিল, এরকম একটা শব্দ যে আমাকে বাঁচাও। তখন আমরা বাইরে সবাই বের হয়ে দেখি যে আমার দাদা একটা গাছে একটা ডাল ধরে আসলে ঝুলে আছেন। ঝুলে আসলে বলা ঠিক হবে না, একটা মানুষ উড়ে যাওয়ার সময় খুব কষ্ট করে কোনো জিনিস আঁকড়ে ধরলে যেরকম হয়, ঠিক এইরকম হয়ে আছেন। আমরা সকলেই দৌড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা সেই গাছ থেকে পড়ে যায়। আসলে আমার চাচা আমার দাদাকে ধরেছিলেন, সেজন্য বেশি ক্ষতি হয় নাই। তো সেদিন আমার দাদা বলেছিলেন, ওই দিন যদি ওনাকে নিয়ে যেতে পারতেন সেই পরীরা, তাহলে হয়তো সেনাকে আর কোনোদিন ফেরত দিত না। আমার দাদাকে তারা অনেকবার আসলে প্রপোজাল দিয়েছেন যে তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য। দাদা যাননি, এই জন্য তাদের রাগটা আরো আসলে বেশি। যখনই আসতো অনেক কষ্ট দিত। এইরকম হুট করে দেখা যায় যে রাতের বেলা ঘরে শুয়ে আছে আমার দাদা, ভিতর থেকে আসলে ছিটকেনি, আমরা যেটা খিল বলি দরজার, সে জিনিসটা লাগিয়ে দেওয়া আছে, কিন্তু ভিতর দাদা নেই। 2-3 দিন কোনো খোঁজ পাওয়া যেত না। হুট করে একদিন দেখা যেত আমাদের মাঠের মাঝখানে পড়ে আছেন। সেখান থেকে লোকজনেরা আসলে খুঁজে পেলে বাড়িতে এনে দিয়ে যেত। এইরকম অনেকবার হয়েছে, অনেকবার আমাদের নিজের চোখে দেখা ঘটনা। তো আমি দাদাকে বলেছিলাম, দাদার কাছ থেকে আর শুনেছিলাম, আসলে আমার দাদা বলেছিলেন যে উনি নাকি ওই পরীকে বিয়ে করেছিলেন এবং ওই পক্ষে একটা বাচ্চাও আছে। এই সমস্ত অনেক কাহিনী আমাদের বাড়িতে ঘটতো। তবে কাহিনীটা হয়তো অনেক ভৌতিক নয়, তবে অলৌকিক বটে। এই কাহিনী যে সত্যি তার যথার্থ প্রমাণ আমি নিজেই। আজকের এই বিজ্ঞানের যুগে এই কাহিনীটা হয়তো অনেকে বিশ্বাস না করতে পারে নিজের চোখে না দেখলে, কিন্তু আমরা আমাদের পরিবারের সবাই নিজের চোখে যে ঘটনাগুলোকে দেখেছি এবং এই ঘটনাগুলোকে আমরা বিশ্বাসও করি। আজকে আমার দাদা বেঁচে নেই। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, তখন আমার দাদা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদার কথা আমার খুব মনে পড়ে। তবে আমার দাদার মৃত্যুর পর সেই রিলেটেড কোনো কিছু আমাদের বাড়িতে আর ঘটে না। সবকিছুই যেন কেমন একটা শিথিল হয়ে গেছে। আর কিছু বলছি না। আপনারা ভালো থাকবেন। দেশের অবস্থা খুব ভালো না। ঘরে থাকার চেষ্টা করবেন এবং আশেপাশে যারা দুস্থ এবং অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন।
আর সামনে আমার এসএসসি পরীক্ষা, জানি না কবে পরীক্ষাটা হবে। আপনারা দোয়া করবেন আমি এবং আমার বন্ধুরা যেন খুব ভালো একটা পরীক্ষা প্লাস একটা ফলাফল করতে পারি, আমরা যেন সুশিক্ষিত হতে পারি। আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দাদার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাদল। আমি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবলমারি নামে একটি গ্রামে বাস করি। আজকে আমি আপনার সাথে যে ঘটনা শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। অনেকদিন ধরেই বলবো বলবো ভুলে বলা হয়নি, এই রমজানে বলে ফেললাম। আশা করি আপনার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। বেশি কথা না বললে আমি আমার ঘটনায় চলে যাই। আমার সাথে ঘটনাটা ঘটে 2015 সালের আগস্ট মাসে, যখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ায় সামনে সমবর্ণী পরীক্ষা ছিল, এবং সমবর্ণী পরীক্ষা থাকায় আমাদের স্কুলে রাতে কোচিং করানোর সিদ্ধান্ত নেয়। কোচিং করানো মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং স্কুল থেকে আমার বাসার দূরত্ব ছিল 7 কিলোমিটার। সেজন্য রাতে একা আমার পক্ষে সেখানে গিয়ে কোচিং করা সম্ভব ছিল না। সেজন্য আমি আমার এক চাচাতো ভাইয়ের সাথে রাতে যেতাম, মানে চাচাতো ভাই আমাকে রাতে সেখানে নিয়ে যেত, আবার কোচিং শেষ হলে নিয়ে আসতো। কিছুদিন যাওয়ার পর রাসেল ভাই সে একটা শাখা থেকে পড়ে গিয়ে তার বলা চলে একটা পা ভেঙে যায়। সেজন্য আমার পক্ষে আর তার কোচিং এ মানে স্কুলে যাওয়া সম্ভব হয় না। সেজন্য আমি আর কিভাবে স্কুলে যাই। সেজন্য আমরা স্কুলে কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা স্কুলে কোনো একটা রুমে থেকেই কোচিং করব যতদিন কোচিং চলছে। এজন্য আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষককে অনুরোধ করলাম, এবং অনেক অনুরোধ করার পরে প্রধান শিক্ষক রাজি হলেন। কারণ আমরা ছিলাম স্কুলের বলা চলে অনেক ভালো মানের ছাত্র, আমাদের জন্য এটুকু স্যার করবে এটাই স্বাভাবিক। স্যার রাজি হওয়ার পরে স্যারের আমাদের স্কুলের দোতলায় একটা রুমটা ছিল এরকম যে আমাদের দোতলার ডান পাশে সবার ডানে একটা রুম ছিল। রাসেল ভাই, আমি স্কুলে যাওয়ার পর থেকে কোনোদিনও রুমটা খোলা দেখিনি, মানে সবসময় বন্ধই দেখেছি। আর কি কারণে যে বন্ধ ছিল সেটাও কোনোদিন জানতে চাইনি। স্যার আমাদেরকে রুমটা খুলে দিল। রুমটা খোলার পরে দেখলাম রুমটার মধ্যে অনেক ভাঙা বেঞ্চ, চেয়ার ইত্যাদি ইত্যাদি মানে আবর্জনা পড়ে আছে। আমরা একদিন ভরেই সেগুলো সাফ করলাম, মানে পরিষ্কার করলাম। তারপরে আমরা বাড়ি থেকে 4 মতো কম্বল, খেতা, বালিশ নিয়ে গেছিলাম, সব মানে বিছিয়ে থাকা শুরু করলাম। আমরা মানে 3জন বন্ধু থাকতাম, মানে সবার আর 2জন ছিল, ওদের নাম ছিল মাজিদুল ও ফয়সাল। ওদের বাড়িও মানে অনেকটাই দূরে ছিল, সেজন্য ওদেরও আসার প্রবলেম হতো, সেই জন্য থাকে। আমরা দূরে থেকে আসছি, সেজন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য কোনো বাড়িতে লজিং থাকতে হতো, মানে লজিং খেতে হতো। কোচিং শেষ করে আমরা রাতে খেতে যেতাম, এবং কোচিং মানে খেয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়তাম। এভাবেই আমাদের কয়েকদিন কাটলো, মানে 3 থেকে 4 দিন এভাবে কাটলো, কোনো প্রবলেম হলো না। প্রবলেম শুরু হয় 4র্থ দিন থেকে। মানে 4র্থ দিন বলতে আমরা 3জনে রাতে শুয়ে আছি, আমাদের হঠাৎ একটা শব্দ, ঘুম ভাঙলো।
শব্দটা এরকম ছিল যে উম, মানে শব্দটা আসছিল ওই রুমের কোন এক কর্নার থেকে। শব্দটা এরকম ছিল যে কোনো বিড়ালকে যদি কেউ গলা চিপে ধরে তাকে কোনো আওয়াজ করতে না দেওয়া হয় সেরকমই মানে বিড়াল ডাকার শব্দ। আমরা যথারীতি মানে যেহেতু আমরা রাতে রাতে কোচিং করতাম সেজন্য আমাদের সবার কাছে টর্চ লাইট ছিল। আমরা টর্চ লাইট ধরলাম এবং ধরে দেখলাম যে একটা কালো বিড়াল, একবারে কালো, চোখ ছিল রক্ত লাল। মানে মানে কিভাবে বলবো যে এমন বিচ্ছিরি বিড়াল জীবনে দেখিনি। এবং সে আমাদের দেখে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। তখন অতটা ভাবিনি। আমাদের সাথে যে বন্ধু ফয়সাল ছিল, মানে সবচেয়ে বড় ছিল আমাদের মধ্যে, ওর বয়স, ও বলল এগুলো কিছুই না, এগুলো বিড়াল টিড়াল হয়তো বাইরে থেকে আসছে, তোরা মানে শুয়ে পড়, এগুলো চিন্তা করিস না। এজন্য আমরা মনে করো যে শুয়ে পড়লাম। আবার সকালে উঠে দেখি মানে একটা মাথা একটা মানে জিনিস ভাবলো যে মানে খেললো যে আমরা তো দোতলায় ছিলাম, আর জানলাও তো আটকানো ছিল, বিড়ালটা কিভাবে লাফ দিল আর কোন জায়গা দিয়ে লাফ দিল, আর যদি লাফও দেয় তাহলে দোতলা থেকে এটা কিভাবে সম্ভব। যাই হোক, অত কিছু ভাবারই নাই, সিম্পল এটা হতেই পারে। কিন্তু মানে সেটাই কি শেষ ছিল না পরে কিছু ঘুরতে চলছে, এটা আমাদের মানে আমরা জানতাম না যে এর পরে আর কি হবে। তারপরে প্রতিদিন আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটছে যে কিরকম যে ও ছাদের মধ্যে মনে হয় অনেকজন মানুষ মানে আলোচনা করছে বা গ্যাদারিং করছে বা খাওয়া দাওয়া করছে, অথবা আমাদের এমনও মনে মনে হতো যে আমরা ওখানে থাকলে মারা যাব। মানে রাতে থাকলে আমাদের জন্য হয়তো বাইরে কেউ অপেক্ষা করছে, আমরা বাইরেও যেতে পারতাম না, এমন একটা অবস্থা। এই ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করতাম না, যে কয়দিন পর পরীক্ষা, কি এগুলো হয়তো সেখানে শেষ হয়ে যাবে, শেয়ার টেয়ার করতাম না। পরীক্ষার আর 15 দিন বাকি আছে, কোচিং চলছেই। আমরা এক বন্ধু মানে তার বাড়ি চলে যায়, আমরা সেজন্য দুজনেই থাকতে হয়। একদিন রাতে আমরা দুজন শুয়ে আছি, শোয়া অবস্থায় দেখলাম যে মানে সেদিন রাতেও শুয়ে আছি, রাত তখন মনে হয় 11টা বাজে। আমাদের একটা মেয়ে মানে কান্নার শব্দে আমাদের ঘুম ভাঙে দুজনেরই। মানে কান্নাটা এমন ছিল যে অনেক মায়াবী সুরে কি যেন কাঁদছে, মানে ওই রুমের ওই কর্নার থেকে আসতেছে। আমরা আবার সেদিনকার মতোই মানে টর্চ লাইট মারলাম, টর্চ লাইট মারার মতো। আমরা অনেক ছোট থাকার কারণে ক্লাস ফাইভে তো ছিলাম, মানে অনেক ছোট থাকার কারণে একটু ভয় কাজ করছিল যে এটা আবার কি হয়। পরে মানে করলাম, টর্চ লাইট মারলাম, টর্চ লাইট মারার পর মানে এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না বললে চলে। মানে একটা মেয়ে, সাদা কাপড় পরা, অনেক বড় বড় মানে লম্বা চুল, আমাদের উল্টো দিকে বসে কি যেন খাচ্ছে, মানে আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমাদের দেখে মানে আমাদের উপস্থিত হলো, মানে টর্চ লাইট মারার সাথে সাথেই মেয়েটা এমন ভাবে মাথাটা ঘুরালো, মনে হয় যে কোনো একটা বল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দিকে মানে তাকালো। এটা দেখে আমি কি বলবো, মেয়েটার মানে চোখ তো ছিলই না, মুখের মধ্যে রক্ত মানে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এটা দেখে তো আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে যখন মানে আমার জ্ঞান ফেরে তখন আমি ছিলাম আমার বাড়িতে। দেখি মানে বাড়িতে শুয়ে আছি, বাবা মা, বন্ধু ফয়সালও শুয়ে মানে পাশে বসে আছে, এখন কান্নাকাটি করছে মা বাবা। মানে মাকে জিজ্ঞেস করলাম যে মানে কি হয়েছে, কান্নাকাটি করতেছে। পরে বললো যে তুই এই 3 দিন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছিস, মানে কি বলবো, তোর সাথে কি হয়েছে সেটা মানে বল। পরে আমি সবাইকে সব খুলে বললাম। খুলে বলার পরে তারা
মানে কি বলবো, আমি আমার বন্ধু মাজদুলের কথাও বলেছি যে ওর এখন কি খবর। আমি লক্ষ্য করিনি যে আমার শরীরে কতগুলো ব্যান্ডেজ ছিল, মানে আমি সেগুলো খেয়ালই করিনি। পরে মাজদুলের কথা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ও নাকি মারা গেছে। মানে আমাকে নাকি পাওয়া যায় স্কুলের ছাদে, মানে ক্ষত বিক্ষত অবস্থায়, আর মাজেদুলকে পাওয়া যায় স্কুলের পেছনে একটা জঙ্গলে মৃত অবস্থায়। মানে ওকে কেউ মানে খাবলে খাবলে খেয়েছে এরকম। সেটা শুনে আমার তো মানে বিশ্বাসই হয় না। পরে আমি নিজের শরীরের দিকে চেয়ে দেখি যে আমার এই অবস্থা, শরীরে এত ব্যান্ডেজ। আমি তো তারপর থেকে আমার 2 মাস জ্বর ছিল, যার কারণে আমি আমার সমবনে পরীক্ষা দিতে পারিনি সেবার। আমার জ্বর মানে না থামায় মা মানে এক বড় হুজুরের কাছে যান। হুজুর বলে যে আপনার ছেলেরা যে রুমে ছিল ওই রুমে কয়েকগুলো দুষ্টু জিন বসবাস করত, এবং তারা যাওয়ায় তাদের মানে থাকার ব্যাঘাত ঘটে। সেজন্য তারা তাকে অনেকভাবে মানে না করে এখানে থাকার জন্য, কিন্তু তারা সেটা বুঝতে পারে না, হয়তো কোনোভাবেই মানে বুঝে উঠতে পারে না, সেজন্য তাদের সাথে এরকম ব্যবহার করে। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনার ভালো লাগবে। আর কথাবার্তায় কোনো ঝামেলা হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসিনা। আমি ফরিদপুর থেকে বলছি। তো ঘটনাটা মালয়েশিয়া। তো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা ঘটনা আমি বলবো। তো ঘটনাটা ঘটে আমার চাচার সাথে। তো আমার চাচা মালয়েশিয়ার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেন। তো ওনার বাসা ছিল কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুর থেকে ওনার ভার্সিটিতে যেতে ট্রেনে 40 মিনিটসের মতো লাগতো। তো উনি সবসময় ট্রেনে যাতায়াত করতেন। তো ওনার নাইট সেশনে ক্লাস ছিল। তো উনি প্রতিদিন ঠিক মতো আসা যাওয়া করতেন। তো হঠাৎ করে একদিন ওনার রুটিনটা এমন ভাবে চেঞ্জ করা হয় যে ওনার ক্লাস শুক্রবারে সকাল 9টা থেকে পড়ে যায়। তো একটা কথা বলে রাখি, ওনার বাসা থেকে সকালে ওনার ভার্সিটিতে যাওয়ার মতো আসলে কোনো ট্রেন ছিল না। তো উনি বেশ একটা বিপাকে পড়ে যান যে ওনার ক্লাসগুলো মিস হতে থাকে শুক্রবারের। তো এখানে ভাই ওনার একজন ফ্রেন্ড ছিলেন বাঙালি, যিনি ইউনিভার্সিটির পাশেই থাকতেন। তো উনি ওনাকে প্রস্তাব দেন যে উনি যেখানে থাকেন সেখানে একটা রুম ফাঁকা আছে, তো উনি চাইলে সেখানে থাকতে পারেন জাস্ট বৃহস্পতিবার 8টা। তো এর বিনিময়ে যে এই ভাড়াটা আসে তো সেটা ওনাকে পে করতে হবে। তো বেশ লোভনীয় একটা প্রস্তাব এবং ভালো একটা প্রস্তাব, বেশ ভাড়াটাও বেশ কম ছিল। তো উনি কোনো কিছু না ভেবেই উনি রাজি হয়ে যান, কজ ক্লাসগুলা মিস হচ্ছিল। তো উনি রাজি হয়ে যান। তো ভাইয়া ফার্স্ট বৃহস্পতিবার রাতে, তো পরের দিনের ক্লাস ছিল। তো উনি একটা জিনিস লক্ষ্য করেন, তো ওই রুমে উনি একাই ছিলেন। পাশের রুম গুলায় সবাই 2 থেকে 3 জন করে থাকতো, বাট ওই রুমটা ফাঁকা ছিল। তো ওনার জিনিসটা বেশ খটকা লাগে যে এক রুমে এভাবে গ্যাদারিং করে আছে, কিন্তু একটা রুম ফাঁকা আছে, তো এই রুমে তো তারা থাকতে পারে, কেন এই রুমটা ফাঁকা? তো যাই হোক, তো উনি সেভাবে চিন্তা করেন না। তো উনি রাত 12টার দিকে ঘুমিয়ে পড়েন, যেহেতু পরের দিন সকালে ক্লাস ছিল। তো উনি বেশ ঘুমিয়ে পড়েন। তো ওনার ঘুম ভেঙে যায় আনুমানিক 2টার দিকে। তো ওনার ঘুম ভেঙে যায়, মনে হতে থাকে যে ওয়াশরুম অ্যাটাচ ছিল। তো ওয়াশরুমে মনে হয় যে কেউ একজন ওয়াশরুমে কেউ শাওয়ার নিচ্ছে। তো ওনার বেশ খটকা লাগে, কজ ওনার রুমের ডোর ভেতর থেকে লক করা ছিল যেহেতু। তো এখানে কোনো সম্ভাবনা ছিল না যে কেউ একজন বাইরে থেকে এসে ওনার বাথরুমের শাওয়ার নিবে। তো জিনিসটা উনি ঘুম থেকে উঠেন। তো উনি উঠে দেখেন যে বাথরুমের দরজাটা আটকানো বাইরে থেকে, কিন্তু বাথরুমের লাইটটা জ্বালানো। তো উনি স্পষ্ট মনে আছে উনি লাইট অফ করে শুয়েছিলেন। তো এবং উনি বাথরুমের দরজা খুলে দেখেন বাথরুমের শাওয়ারটা ছাড়া। তো বাথরুমের শাওয়ারটা যেহেতু ছাড়া উনি দেখেন, তো ওনার বেশ খটকা লাগে। তো উনি ভাবেন হয়তো কোনো কলে সমস্যা ছিল। তো উনি শাওয়ার অফ করে দেন। তো অফ করে দিয়ে উনি এসে যখনই শুয়ে পড়েন, তো সবচেয়ে বিচিত্র জিনিসটা এখনই ঘটে ভাই। তো উনি খেয়াল করেন, উনি শুয়েছেন খুব সম্ভবত 5 থেকে 10 মিনিট হবে। উনি খেয়াল করেন ওনার খাটের সাথেই ভাই জানালা ছিল। তো জানালাতে উনি যেটা দেখতে পান, হঠাৎ করে
সামথিং লাইক এ সার্কেল ওনার জানালার সামনে এসে পড়ে। তো এমন একটা সার্কেল, বিশাল বড় একটা সার্কেল, যেটা জানালা থেকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং সার্কেলে পুরা রুম দিনের মতো আলো হয়ে যায়। তো উনি হতভম্ব হয়ে যান, এটা কি হয়েছে। তো উনি দেখতে পান জানালা থেকে কোনো কিছুর মতো একটা হাত, দুইটা হাত, বেশ কালো লোমশ দুইটা হাত ওনার দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসে ওনার পা দুইটা টান দিয়ে ধরে। তো উনি বেশ লম্বা ছিলেন, তো উনি শুয়েছিলেন খাটে, এবং খাটের সাথেই জানালাটা ছিল। তো এসে ওনার পাটা ধরে ফেল। তো উনি ভয়ে আল্লাহ নাম নিতে থাকেন এবং আয়াতুল কুরসি পড়েন, এবং উনি ফোনে একটা সূরা চালিয়ে দেন, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি দেখেন যে আসলে কিছুই নেই। তো উনি সর্বপ্রথম ভাবেন হয়তো হ্যালুসিনেশন হতেই পারে। তো উনি ওই দিন রাতে এই ঘটনাটা ফার্স্টে কারোর সাথে শেয়ার করেন না। তো উনি যাই হোক বেশ সুন্দরভাবে ঘুমিয়ে যান। তো পরের বৃহস্পতিবারে কাহিনী ঘটে। তো উনি কাহিনীটা কারোর সাথে তখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করেন নাই। তো পরের বৃহস্পতিবার যে ঘটনাটা ঘটে, উনি রাত ওই দিন উনি খুব দেরি করেই ঘুমান। ওনার ঘুমাতে ঘুমাতে রাত 1টার মতো বেজে যায়, 1টা-1:30 বেজে যায়। তো ওইরকমই রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। তো ওনার ঘুম ভেঙে যায়। তো উনি চোখ খুলে যেটা দেখতে পান, একটা বিভৎস দৃশ্য দেখতে পান। উনি দেখেন ওনার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, তো ফ্যানের উপরে একটা অবয়ব, একটা ছায়ার মতো বসে আছে ঠিক ফ্যানের পাখার উপর, এবং জিনিসটার পা অস্বাভাবিক রকমের লম্বা। জিনিসটার পা প্রায় ওনার গার সমান চলে এসেছে, এবং জিনিসটা উপর হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি একটু ভেবে দেখেন একটা জিনিস, আপনি রাতে ঘুম থেকে উঠে দেখলেন একটা জিনিস ফ্যানের উপর বসে আছে এবং পুর হয়ে আপনার দিকে তাকিয়ে আছে। তো উনি অন্ধকারে যতটুকু দেখলেন, উনি মুখটা বেশ বোঝা যাচ্ছিল না যেহেতু অন্ধকার ছিল, বাট উনি দেখলেন যে জিনিসটার চুলগুলা বেশ বড় বড় এবং একটা সাদা টাইপের একটা জামা পরা ছিল। তো উনি এটা দেখে উনি জোরে একটা চিৎকার দেন। তো উনি যখনই চিৎকার দেন, তো ওনার পাশের রুমে একজন বাঙালি ছিল এবং 2জন পাকিস্তানি এবং আরেকজন ছিলেন উজবেকিস্তানের। তো যাই হোক, তো ওনারা সবাই দৌড়ে চলে আসেন। তো ওনারা দৌড়ে এসে দেখেন যে দেয়ার ওয়াজ নাথিং। তো উনি ওই দিন রাতে আর ভয়ে ওই রুমে ঘুমান। উনি বলেন উনি পাশের রুমে যান। তো পাশের রুমে গিয়ে তার বন্ধুকে, তো ভাই ওনার বন্ধুর নাম ছিল হাসান, তো হাসান ভাইকে উনি জিজ্ঞাসা করেন যে আসলে কি সমস্যা, তুই আমার সত্যি করে বল যে এই রুমে কি সমস্যা ছিল। তো হাসান ভাই যেটা বলে, উনি বলেন আসলে ওনারা ওখানে বিল্ডিংটা ওঠার আগে এইখানে একটা ছেলে থাকতো, ছেলেটা সম্ভবত টার্কিশ। তো টার্কিশ একটা ছেলে থাকতো রুমে। তো একদিন হঠাৎ করে ছেলেটার রুম থেকে চিৎকারের আওয়াজ আসে। তো লোকজন ভাবে যে হয়তো এমনি, লোকজন যে দেখতে পারে যে দরজা বাইরে থেকে আটকানো। তো যারা ছিল তারা হয়তো ভাবেন যে তেমন কিছুই না। তো যাই হোক, তারা কেউ পাত্তা দেন, তারা দরজা খোলারও চেষ্টা করেন। তো এরকম 1 থেকে 2 দিন পার হয়ে যায়। তো ভেতর থেকে একটা বাজে একটা স্মেল আসতে থাকে রুমের ভেতর থেকে, যে একটা মনে হয় কোনো কিছু একটা পচে গেছে। তো এরকম সামথিং লাইক দ্যাট, এরকম একটা স্মেল আসে। তো তখন লোকজন সত্যি ভয় পেয়ে যান। তো বলে রাখি, বাসার মালিক ছিলেন একজন চাইনিজ ভদ্রলোক। তো উনি আশেপাশে কিছু লোক এনে দরজাটা ভাঙেন। দরজা ভেঙে ওনারা যেটা দেখতে পান সেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা। ওনারা দেখতে পান ছেলেটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে আছে, এবং ছিন্ন ভিন্ন হয়ে রুমের সারা দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং দরজার ভিতর থেকে লক করা। এই কাহিনী যদি জানাজানি হয়ে যায় তাহলে এই রুম কেউ ভাড়া নিত না। তো এর জন্য ওনারা নতুন করে সব প্লাস্টার করেন, এবং এই কাহিনী বেশি লোক জানতো না। কিন্তু সমস্যা, এই কাহিনীর পর থেকে ওই রুমে ভাই কেউ থাকতে পারে না, এরকম সবাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। তো এরপর আমার চাচা ওইখানে আরেকটা বাসা ভাড়া করেন। পুরাপুরি ভাড়া করতে হয় তাকে, বাধ্য হয়ে দেন ক্লাস করতে হয়। তো এই ছিল ভাই আমার ঘটনা। তো মালয়েশিয়ার এরকম চাচার সাথে ঘটে এরকম বেশ কিছু ঘটনা আছে। যদি এটা শেয়ার করা হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অনেক কিছু শেয়ার করব, এই আশা নিয়ে আছি।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমি মোহাম্মদ আনাস, আমার বাসা নরসিংদীতে। আমি অনেকদিন ধরে আপনাকে শুনি, আপনার একটা এপিসোডও মিস দেইনি, আর আগেও শুনতাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার আগে বলে রাখা ভালো, আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। এখন মাদ্রাসা ছেড়ে আমি জেনারেল লাইনে পড়ছি। মাদ্রাসায় আসলে মনোযোগটা টিকায় রাখতে পারি নাই, তাই জেনারেল লাইনে আসা হলো। তো সরাসরি ঘটনা চলে যাই। আমি যখন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়তাম, তখন প্রায় বছরের মাঝামাঝি এসে পড়েছে। আমি মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় থাকতাম, মাদ্রাসায় ঘুমাইতাম। একদিন রাত্রে হঠাৎ মনে ইচ্ছা জাগলো যে তাহাজ্জুদ পড়ি। আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে উঠে তাহাজ্জুদের জন্য রেডি হই। ওরা সবাই আসার পরে ওই সময় প্রায় রাত 2:30টার দিকে বাজে। পরে আমি বললাম চল, সবারে ডাক দিয়ে উঠায় বললাম চল নামাজ পড়ে আসি। পরে কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই বের হলাম, বেরে অজুখানায় যাই, অজুখানায় গেল। অজুখানাতে আমি যে সময় অজু করা শেষ করলাম, অজু করে শেষ করে দেখি কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই। আমি ঘাবড়িয়ে যাই। তারপরে আমি রুমের দিকে আসি, রুমে এসে দেখি সবাই ঘুমোচ্ছে। সো তাহলে ভাই, আমি যে ওদেরকে ডাক দিলাম নামাজের জন্য, ওরা কি কেউই শুনেনি? আমি ঘাবড়িয়ে যাই। তারপর আমি নিজেই ওদের কথা না ভেবে, ওই সময় এত মাথা কাজ করছিল না, ওদের কথা না ভেবে আমি নিজেই তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ পড়ার পর আমি আমার বেডে এসে শুই। এরপর আসলে বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসার সাইডে একটা বড় মসজিদ আছে। এই আমাদের নরসিংদীতে আমাদের মাধবদী এলাকায় ওই মসজিদটা সবচেয়ে বড়, আমাদের মাদ্রাসারই। সো আমি এই মসজিদের বরাবর আর কি জানালায় শুইতাম, জানালার সাইডে। সো হঠাৎ ওই সময় রাত 3টা বাজে সম্ভবত। ওই সময় তো ঘড়ি ছিল না, অনেক আগের কথা। ঘড়ি সবাই ব্যবহার করতো না, আর আমাদের মাদ্রাসায়ও ওই সময় ঘড়ি ছিল না বলতে, মাদ্রাসায় ছিল না বলতে আমাদের রুমই ছিল না। সো ওই সময় আমি কি করতাম, ওই জানলা দিয়ে ওই মসজিদের দিকে চাইলাম। অনেকক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ দেখি মসজিদের মাঝে একটি ফাঁসি দেয় না, ওই ফাঁসির কাষ্ট হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। আসলে মসজিদের এখানে ফাঁসির কাষ্ট কে দিল, মসজিদের ছাদে। পরে হঠাৎ 2জন লোক আসলো ওই ফাঁসির কাষ্টের কাছে। একজন একটা কালো ড্রেস পরা আর আরেকজন সাদা ড্রেস পরা। সো আমি ভয় পেয়ে যাই যে এত রাতে কালো ড্রেস আর সাদা ড্রেস পরে কে। আর জানি তো মাদ্রাসায় একটু ভূতের কথা বেশি হয়। আমি ভয় পেয়েছিলাম যে ওরা কি ওইটা কিনা, একটু আদার সাইডে কিছু কিনা। সো হঠাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের মুখটা জলমল করছে। আমি তো যা দেখলাম ভাইয়া, তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। দেখলাম ওরা সেম আমার চেহারার। আমি ভয়ে ভাইয়া, আমি তবু দেখতে থাকি, আমি হাত পাও নড়াতে পারছিলাম না। সো পরে দেখলাম যে ওই কালো যেই ড্রেস পরা যে আমার আমার চেহারার অবয়বটা, ওইটা সাদা ড্রেস পরার অবয়বটাকে ফাঁসি দিয়ে দিল। সো আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ কালো ড্রেস পরা অবয়বটা
মানে ভ্যানিশ হয়ে গেল। পরে সাদা ড্রেস পরা অবস্থা আমার দিকে তাকালো। আমি তো ভয়ে, ভাইয়া কি বলবো, আমি ভয়ে এবারে মানে চোখও বন্ধ করতে পারতেছি না, এতটাই ভয় পেয়ে গেছিলাম। ওই আমার দিকে চেয়ে হাত বাড়িয়ে আমার দিকে আসা শুরু করলো। তখন আমি একটি চিৎকার মেরে সেন্সলেস হয়ে যাই। তারপর আমি এই সকালে উঠে ওই হুজুরকে বলি সব কথা। হুজুর তো মানে বলতেছে না না, এটা অবশ্য বুয়া কথা, এমনি মানে সবাই ইগনোর করে দিল এই কথাটা। তারপরে যা জানতে পারলাম, আমার বন্ধুরা সবাই উঠছিল ঘুম থেকে আমার সাথেই। উঠা দেখছে যে আমি এই অজুখানায় দাঁড়িয়ে রয়েছি, কেউ কথাই শুনছি না। সবাই ভয় পেয়ে চলে আসে, এসে ঘুমায় পড়ে। আর ভাইয়া কেন আমার চেয়ারের এই দুইটি লোক মসজিদের ছাদে এমন করবে, ওইটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। এটা বলে আমি আমার কাহিনী শেষ করছি। আর একটি কথা বলে রাখা ভালো, আমার কাছে অনেক ঘটনা আছে। যদি এই ঘটনাটা আপনি ভালো মনে করেন, প্লে করেন, তাহলে আমি আরো অনেক ঘটনা পাঠাবো। আমার খালুর সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে। উনি গ্রামের সাইডে থাকে তো তাই। আসসালামু আলাইকুম।